আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কথা বলছি। আমার ৭৫ একরের একটি বিশ্ববিদ্যালয়। আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে দেওয়ার মতো সুযোগ সুবিধা বা আমি যে রাষ্ট্রের জন্য একটি ভূমিকা রাখবো, এই সুযোগ সুবিধার বিষয়ে আসলে কোনো রাজনৈতিক দল কিছু বলছে কিনা, এটা আমার ভাবনায় প্রথম আসে। আমরা এমন একটা পজিশনে আছি, আমরা এখন হলো যে কাউকে বিশ্বাস করতে পারতেছি না। অনেকে অনেক প্রতিশ্রুতি দিছিল এর আগে বা বিভিন্ন সময় আমরা যে সরকারগুলো দেখছি, অনেক প্রতিশ্রুতি, অনেকে অনেক কিছু করবে। আসলে বাস্তবিকভাবে ন্যূনতম যে কিছু পেয়েছি আমরা মনে হয় না, শুধু যা পেয়েছি দুর্নীতি। আপনি কি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলোর ভিতরে তারা আপনাদের কথা ভাবছে না? নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ বাকি। ২৬-এর এই নির্বাচনকে যদি কেউ বলেন ২৪-এর যে আন্দোলন হয়েছিল জুলাই আগস্টের তার ফসল, আমি মনে করি মিথ্যা বলা হবে না। কারণ ২৪-এর এই আন্দোলন যদি সফল না হতো, ছাত্রদের ওই আন্দোলন, তাহলে কিন্তু এই নির্বাচনের প্রশ্ন আসতো না। সে কারণেই আমি ছাত্রছাত্রীদের সাথে কথা বলার জন্য এসেছি এই নির্বাচন নিয়ে তাদের কি ভাবনা। আমি আজকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। আমার সাথে আছেন কয়েকজন ছাত্রছাত্রী, ২জন ছাত্র, ১জন ছাত্রী। আপনার নামটা যদি বলেন। আমি বাইজিদ বুস্তামি, পড়াশোনা করতেছি ইংরেজি বিভাগে। আপনি? আমি মুস্তানসির মুয়াজ, পড়াশোনা করছি গণিত বিভাগে ৩য় বর্ষ। আপনি? আমি লামিয়া ইশরাত, পড়াশোনা করছি ইংরেজি বিভাগ প্রথম বর্ষ। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার কারণ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুলাই আন্দোলনের সাথে বিশেষভাবে সম্পৃক্ত ছিল আবু সাঈদের কারণে। আপনাদের ছাত্র আবু সাঈদ এখানে এক বিক্ষোভের সময় মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে, এবং তিনি প্রতীক হয়ে উঠেছিলেন ওই আন্দোলনের। তো সেই কারণে এখানে আসা। তো মনে আছে সেই সময়কার কথা আপনার? হ্যাঁ, আসলে দিনটি হচ্ছে দিনটির কথা যখন আমরা মনে করি, যেমন হচ্ছে বিভৎস মনে হয়। ওই দিনের যে স্মৃতিবিজড়িত যে সময়গুলো আমাদেরকে আজও আলাদা, কিন্তু আসলেই আমরা খুবই মর্মাহত হচ্ছি যে আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল ছাত্রদের যে ম্যান্ডেট নিয়ে কাজ করা, সেটা আসলে অন্তর্বর্তীকাল সরকার যে আছে ওই জায়গায় মনে হয় না তারা শতভাগ পেরেছে তা আমাদের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করতে। ওই যে উনি আকাঙ্ক্ষার কথা বলছিলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা। জি। ছাত্রছাত্রীদের কী ছিল আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষাটা ছিল যে আমাদের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যে আমাদের একটা সুন্দর পরিবেশ থাকবে, দেশে গণতন্ত্র থাকবে, একটা সুষ্ঠু ব্যবস্থা থাকবে যেখানে আমরা আমাদের নিজেদের মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সব জায়গায় সুযোগ পাবো। এটি ছিল মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষা, যেখানে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সবাই বাক স্বাধীনতা পাবে। এটি ছিল মূলত জুলাইয়ের আকাঙ্ক্ষা। দেয়ালের লেখনগুলো সেগুলো ছিল, আমি দেখেছি আর কি। আপনাদের রংপুরেও ছিল নিশ্চয়ই। তো সেই যে আকাঙ্ক্ষাগুলো এই গত ১.৫ বছর যেভাবে দেশ চলেছে, হ্যাঁ, আপনার কি মনে হয় মানে সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে? পুরোপুরি পূরণ না হলেও পূরণ হচ্ছে? গত ১.৫ বছর যেটা দেখছি যে এই বিষয়গুলো খুবই কম পরিমাণে অগ্রগতির দিকে যাচ্ছে। তো আমরা চাই এই অগ্রগতিটা, কিভাবে বুঝলেন সেটা? এ নিয়ে আমরা তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, বা আমরা এ সম্পর্কে আরও পদক্ষেপগুলো দেখতে চাই ভবিষ্যতে। যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যে চাওয়াগুলো ছিল, ওগুলোর এগিয়ে যাওয়ার মতো তেমন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। কোথায় সমস্যা হচ্ছে? আমার মনে হচ্ছে যে রাষ্ট্রের যারা পলিসি মেক করে, সেই জায়গাগুলো আমাদের চেঞ্জ হয়নি। যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার হওয়ার কথা ছিল, দৃশ্যমান বিচার, আসলে কত শতাংশ হয়েছে? আমরা যদি বলি আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার কিন্তু সুষ্ঠু এখন পর্যন্ত হয়নি দৃশ্যমান। আর সেগুলো বাকি যে মামলাগুলো আছে কী অবস্থা, এটা বোঝাই যাচ্ছে। তো একজন আবু সাঈদ, মুগ্ধ, যারা হচ্ছে প্রথম সারিতে শহীদ হয়েছিলেন, তাদের বিচার নিয়ে যে টালবাহানা হচ্ছে, আর এর থেকে বোঝা যাচ্ছে আমাদের। কিন্তু এই সরকারটা তো ওই আন্দোলনেরই ফসল, তাই না? এই সরকার তো ওই আন্দোলনের কারণেই হয়েছে। হ্যাঁ, তো তারা এগুলো কেন পারছে না বলে আপনার মনে হয়? তারা পারছে না, এটার পেছনে আমার কাছে যেটা কারণ মনে হয় যে প্রশাসন, বর্তমান যে প্রশাসন, এইটা মানে খুব একটা বেশি সংস্কার তারা করতে পারেনি, বা সংস্কার করলেও তাদের উপর যে একটা বিচারিক
প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এটা তারা করতে পারছে না। রাজনৈতিক দলগুলো হয়তো কোনো নেগোসিয়েশনের মধ্যে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আবু সাইদ হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে না, এটাতে আমরা মনে করছি যে এটার সঙ্গে পুলিশ প্রশাসন জড়িত। তারা হয়তো কোনোভাবে এটার সঙ্গে ইনক্লুড কিনা বিচার না হওয়ার পেছনে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মূল চাওয়া যেটা ছিল নিরাপত্তা নিয়ে আমরা এই রাষ্ট্রে বেঁচে থাকবো, ওই নিরাপত্তাও আমরা আসলে এখন নিরাপত্তা ঝুঁকিতে আমাদেরকে এখনও ভুগতে হচ্ছে। যেমন 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 আমরা দেখেছি শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এটি আসলে একদম মানে কখনোই আমরা আশা করি নাই 24 পরবর্তী একটি রাষ্ট্র থেকে। তো সেটি হওয়ার পরেও আমরা বরাবরের মতো আমাদের উপদেষ্টাদের কাছ থেকে যখন শুনতে পারি যে কখনো শুনছি যে পালিয়ে গেছে খুনি, কখনো শুনছি যে দেশে আছে ধরা হবে, তো এই যে একটা মানে আমাদের সাথে মশকরা করা হচ্ছে, এটি আসলে কখনোই কাম্য না। তারা হয়তো চাইলেই পারে, এটি আমাদের মনে হয়, কিন্তু তারা করছে না। এটার পেছনের কারণ হিসেবে মনে করছি যে বিভিন্ন সেক্টরগুলো যেগুলো আছে সরকারের, এই সেক্টরগুলো এখনও পুরোপুরি সংস্কার হয়নি। পড়াশোনা শেষ করে আপনার মূল লক্ষ্য কি? আপনি কি চান যে রাষ্ট্র এমন হয় যে পড়াশোনা শেষ করে আপনি কি করতে চান? পড়াশোনা শেষ করে আমি চাই প্রথমে একজন সচেতন নাগরিক হব, তারপর হচ্ছে আমার একটা লক্ষ্য আছে যে আমি কোনো একটা চাকরি করব বা নিজের একটা মানে সফল ভবিষ্যৎ বা একটা ভালো ভবিষ্যতের জন্য 1 নম্বর প্রায়োরিটি কি আপনার ছাত্র হিসাবে? একটা চাকরি করা, একটা সরকারি জব করা। কতটা ভরসা পান যে সেই চাকরি পাবেন? এখন ভরসার দিকটা দেখতে গেলে দেখা যাচ্ছে যে আমি এখন ভরসা পাচ্ছি না, কারণ আমি বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে বা বিভিন্ন চাকরি পরীক্ষা হচ্ছে, সেখানে নানা রকম দুর্নীতির ছাপ দেখতে পাচ্ছি। যেমন পরীক্ষা দিতে গেলে অনেকেই নানা রকম অসৎ উপায় অবলম্বন করছে, তারপর দুর্নীতি তো আছেই, বিভিন্নভাবে তাদেরকে হচ্ছে স্বজনপ্রীতির মাধ্যমে অর্থাৎ ভরসা নাই। ভরসা নেই। নির্বাচনী প্রচার প্রচারণার দিকে নজর রাখছেন? জি, কি মনে হয়? নির্বাচনী প্রচার প্রচারণার দিকে যদি দেখি যে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিসাবে, তো সে জায়গায় আমাদের বোঝাপড়াটা একটু ভিন্ন মানে আমরা মনে করছি। কারণ রাজনৈতিক দলগুলো যে জায়গাটাকে টার্গেট করছে, তারা আসলে ক্ষমতায় যাওয়ার যে তাদের চেষ্টা, সেই চেষ্টার জায়গায় তাদের যে একটা বিশাল অংশের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা আমরা যদি দেখি যে গ্রামাঞ্চলের মানুষ, কারণ তাদের একটা নির্দিষ্ট অংশের সাইকোলজি যে কোনো একদিকে যায়, তো আমরা এটা আর কি ফিল করি। তো সে জায়গায় তাদের যদি আপনারা দেখেন যে ম্যান্ডেটগুলা তাদের আমাদের কাছে এসে একরকম হয়ে যায় এবং তাদের কাছে গিয়ে অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলোর ভিতরে তারা আপনাদের কথা ভাবছে না? আমাদের কথা ভাবছে না বলতে এখানে দেখেন যে আমাদেরকে পলিসিটার দিকে তাকাইতে হবে। এখন যদি আমার পলিসি হয় যে আমি একজন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, তো আমার এইখানে যে আমি কীরকম সুযোগ সুবিধা পাচ্ছি কি না, রাষ্ট্রের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে কীরকম সুযোগ সুবিধা দেওয়া উচিত, এইটা আমার প্রথমে দেখতে হবে এবং তারপরে দেখতে হবে যে রাজনৈতিক দলগুলো আসলে বলছে কি শিক্ষার্থীদেরকে নিয়ে। তারা দেখেন যে আপনি গ্রামাঞ্চলে যাচ্ছে বা তারা জেলা শহরগুলোতে যাচ্ছে এবং তাদের প্রতিশ্রুতি ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখতে পারবেন তারা বলছে যে আমি আমার জেলায় আমি নির্বাচিত হইলে আমি একটা বিশ্ববিদ্যালয় বানিয়ে দিব, আমি একটা কৃষি বিশ্ববিদ্যালয় বানাবো, আমি একটা মেডিকেল কলেজ বানাবো। কিন্তু বাস্তবতার দিকে যদি আপনি দেখেন যে আমি আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি 75 একর থেকে কথা বলছি, এখানে আমার মাত্র 2টা হল আছে। তো আমি আসলে বিশ্ববিদ্যালয় এটাকে মানে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মনেই করছি না। তো সেখানে তারা যখন একটা প্রতিশ্রুতি দেয় যে আমি আমার এলাকায় বিশ্ববিদ্যালয় বানাবো, মেডিকেল কলেজ বানাবো, সেটি আসলে কেমন হবে এটা চিন্তার বিষয়। এটা বুঝতে পারছি। তো আপনার কাছে আসে, সেটা হচ্ছে যে আপনার সহপাঠী বলছিলেন ইংরেজি বিভাগেরই আপনার জুনিয়র না? হ্যাঁ। হ্যাঁ, উনি বলছিলেন যে ওনার প্রধান প্রায়োরিটি হচ্ছে এখন উনি পড়াশোনা শেষ করে একটা চাকরি। জবের দিকে। আমি মনে করি যে এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীরই আসলে 1 নম্বর প্রায়োরিটি আমার মনে হয়। কারণ আপনি যদি দেখেন জুলাই আন্দোলনটা কি, জুলাই আন্দোলনটাতে আসলে মানে মানুষের কাজ মানে শিক্ষা শেষে যে চাকরি হচ্ছে না ছেলেপেলেদের, সেটাই কারণ না? কোটা আন্দোলন তো সেটা থেকেই শুরু, তাই না? জি। তো আন্ডার কারেন্ট হচ্ছে যে মানে কাজের সুযোগ ছিল না, সেটা ছেলেপেলেরা মানতে পারছিল না, এখনও মানতে পারছে না। তো এই যে সমস্ত কমিটমেন্টগুলো দেওয়া হচ্ছে, যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার ভেতরে এই যে ফান্ডামেন্টাল আপনাদের মৌলিক যে সমস্যাটা, সেটার কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছেন আসলে খুব সমাধানের? হতাশাজনক হচ্ছে যে আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনের, এটাকে নিয়ে কাজ করার যে মানসিকতাগুলো মানে শুধু দেখছি আমরা স্পেসিফিক যদি বলি যে কোনো রাজনৈতিক দল ফ্যামিলি কার্ডের দিকে যাচ্ছে বা কোনো রাজনৈতিক দল ঋণ দিবে
বিনা শর্তে আসলে। এর থেকে আমাদের মনে হয় যে আমরা যদি আমাদের ছাত্র জনতাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারি, তাদের জায়গা থেকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, এটা মনে হয় কার্যকর বেশি হবে। সেই স্টেপগুলো আমাদের নেওয়া সেটা দরকার। দেখছেন কিছু? আসলে একজনকে আর্থিকভাবে হেল্প করার থেকে তাদেরকে যদি আমরা অন্যভাবে ফিনান্সিয়াল সাপোর্টটা অন্য জায়গায় দিই, সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। তো আসলেই সেই জায়গায় শুধু হতাশা কাজ করতেছে আসলে, যে পলিসিগুলো দিচ্ছে তারা, যে ওই পলিসিগুলো আমাদের কাছে এলিজিবল হচ্ছে না, কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছে তারা ওটাকে অনেক বৃহৎ মনে করতেছে, যে তারা একটা মাসে টাকা পাবে ফ্রিতে। আসলে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনাকে বলি, যে আমাদের তারা যে এই টাকাটা দিতে চাচ্ছে, বা যেই রাজনৈতিক দলই হোক, বা তার আমাদের জাতীয় বাজেটের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যদি মোটামুটি একটা টাকা দেন যে এত পরিবারকে দেবো বা এতজন শিক্ষার্থী, আসলে আমাদের জাতীয় বাজেট কতটুকু? আপনি যদি দেখেন যে শিক্ষা খাতে কিন্তু আমাদের যে বাজেট এনাফ না, সেই ক্ষেত্রে আমরা তো শিক্ষা খাতে বাজেট দিতে পারছি না। আর একটা জাতি নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর, সেই জায়গায় তো আমরা অনেক পিছিয়ে আছি। তো আপনি তো সেই শিক্ষার দিকে কি কোনো নজর দেখেন আপনি? ওই যে ভাই একটা পয়েন্ট বলছিল যে আসলেই যে বিশ্ববিদ্যালয় আমরা যদি দেখি শেখ হাসিনার আমলে ভরি ভরি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বিশ্ববিদ্যালয়, আসলে দক্ষ নাগরিক তৈরি হচ্ছে কি? একটা প্রশ্ন, আমরা আমাদের যেগুলো বিশ্ববিদ্যালয় আছে ওগুলো যদি আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় যে এনাফ বাংলাদেশে। আমরা প্রতিশ্রুতির দিকে যদি তাকাই, হ্যাঁ, বিএনপি বলছে তারা 1 কোটি যুবকের চাকরি দেবে, হ্যাঁ, বিশ্বাস করেন? 1 কোটি যুবকের চাকরি আসলে কোথা থেকে দিবে? আমি তো বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, আমি তো বুঝতেছি না যে আমার সেক্টরটা কোথায়। আসলে এখানে যেটা প্রবলেম, আমি যখন শিক্ষাকে অধিকার বলছি, আমার অধিকার আমাকে নিশ্চিত করার পরে আমাকে সেক্টর দেখাই দিতে হবে। আমি আসলে ঠিক তো সেভাবে যোগ্য হইতেই পারতেছি না। আমার এইখানে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ল্যাব নাই, আমি আজকে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হইতে পারিনি। আমার থাকার সুযোগ সুবিধা আমাকে বিশ্ববিদ্যালয় দিতে পারছে না, আমি পড়াশোনা ঠিক মতো করতে পারছি না, আমার এখানে ল্যাব ফ্যাসিলিটি নাই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী যখন আমার চেয়ে বেশি কোয়ালিফাইড হচ্ছে, আমি তো সেটা হতে পারছি না। তো তার তো প্রথম প্রতিশ্রুতি থাকা উচিত যে আমার বিশ্ববিদ্যালয়ে আমাকে কিভাবে সুযোগ সুবিধা দিবে আরেকটি নতুন বিশ্ববিদ্যালয় না করে। সে তো সেটা করতে পারছে না। তো আমাকে যোগ্য না করে সে আমার চাকরি দিতে চাচ্ছে এবং আমি অযোগ্য হয়ে চাকরি নিব। তো এইটা একটা সমস্যা। জামাত প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা 5 লক্ষ গ্রাজুয়েটকে মাসে 10,000 টাকা করে দেবে বিনা সুদে ঋণ, 2 বছর পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত। এটাকে কিভাবে দেখেন? আসলে আমার কাছে ওই দিকটা মনে হচ্ছে ভালো, কারণ হলো এর আগে আমরা কিন্তু একটা মানে গ্রামীণ ব্যাংক, আমার মনে হচ্ছে যে আমার এলাকায় হচ্ছে একজনকে গ্রামীণ ব্যাংক থেকে উনি ইয়েতে চান্স পাইছিল, আপনার হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ওনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছিল। পরে দেন হলো উনি ওনার পারিবারিক অসুস্থতা ছিল, পড়াশোনা কন্টিনিউ করার মতো একটা প্রসেস ছিল না, কিন্তু উনি কিন্তু আজকে স্টেবল হয়েছে। দেখা যাচ্ছে আমার যতটুকু মনে হয় যে উনি কৃষি ব্যাংকে একদম ভালো পজিশনে আছে। তো ওনার কিন্তু ওই টাকাটা শোধ করা তেমনটাই মানে অনেক ক্ষেত্রে ইজি হয়ে যাবে। কিন্তু একজন শিক্ষার্থীর কিন্তু মেইন চিন্তা থাকে কি, যে আমরা যখন পড়াশোনা করি, যে আমার এই মাসের টাকাটা কোথা থেকে ম্যানেজ করবো। আমাদের যদি মনে হয় যে আমরা ওই জায়গায় যদি কাউকে হেল্প করতে পারি, দেশের পলিসি মেক করা অনেক সহজ হবে। ইভেন হলো একটা শিক্ষার্থী যখন এটা করবে, প্রধান কথা হচ্ছে, হ্যাঁ, ভালো, যে কোনো মানে শিক্ষিত বেকারকে কিছু সাহায্য করা, এটা মানে খুবই পজিটিভ, কিন্তু ওনারা কি করবেন? আস্থা আছে? আসলে আস্থা জায়গাটা হলো আমরা অনেককে বিশ্বাস করছি, কিন্তু হলো আমরা এমন একটা পজিশনে আছি, আমরা এখন হলো যে কাউকে বিশ্বাস করতে পারতেছি না। অনেকে অনেক প্রতিশ্রুতি ছিল এর আগে, বা বিভিন্ন সময় আমরা যে সরকারগুলো দেখছি, অনেক প্রতিশ্রুতি, অনেকে অনেক কিছু করবে, আসলে বাস্তবিকভাবে ন্যূনতম যে কিছু পেয়েছি আমরা মনে হয় না, শুধু যা পেয়েছি দুর্নীতি। তো এখন যদি আপনাকে বলা হয়, হ্যাঁ, আপনার সাথে ধরেন জামায়াতের আমিরের দেখা হলো অথবা তারেক রহমানের দেখা হলো, এবং তারা আপনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি চান আমাদের কাছ থেকে, আমরা যদি সরকারে যাই, কি বলবেন? যেহেতু আমি একজন শিক্ষার্থী, তো আমি প্রথমেই চাইবো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া উচিত যেন আমরা শিক্ষার্থীরা আমাদের দেশটাকে পড়ালেখা শেষ করে আমরা দক্ষ নাগরিক হয়ে আমাদের দেশটাকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাব। তো ওই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের শিক্ষার্থী হিসেবে যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলোকে আমরা নিশ্চিত করে চাই। একই প্রশ্ন আপনার কাছে, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনারা কি চান, বলেন 1 নম্বর প্রায়োরিটি কি আপনাদের, কি বলবেন তাদের কাছে? নিশ্চয়ই আমি চাবো যে আমাদের শিক্ষার সুযোগ তৈরি করা,
এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ না এবং সৎ নাগরিক, দক্ষ বলবো না, অনেক দক্ষ আছে কিন্তু সৎ না, সেক্ষেত্রে পুরো দক্ষ এবং সৎ নাগরিক হিসেবে গড়ে তোলা একটা বিষয়। আর আমি চাইবো হলো আমার ভোটের ক্ষেত্রে আমি সবথেকে প্রাধান্য দিব যে দল বা যে রাজনৈতিক দল হলো আমাদের সার্বভৌমত্বকে নিয়ে চিন্তা করে, আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে যারা, আমি আমার ভোট দেওয়ার ক্ষেত্রে মানে প্রথম প্রায়োরিটি দেবো তাদেরকে, যে আমার নিরাপত্তা যারা দিতে পারবে বা যারা যে পলিসিগুলো দিচ্ছে আমার ওগুলোর সাথে যায় কি না, এটা আমি মানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার কাছে। একই প্রশ্ন আপনার কাছে। আমার স্বাভাবিক একটা মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে, এটা আমি মনে করি, এবং আমার যে একটা পূর্ণাঙ্গ বাক স্বাধীনতা এটা আমাকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে। কারণ আমরা পূর্ববর্তী সময় যেটা দেখেছি বাংলাদেশের যে মূল ক্রাইসিস সব সময় এটা ৭১ পরবর্তী বলেন বা শুরু থেকেই, সেটা হলো যে বাক স্বাধীনতা হরণ করা হয়। কারণ আমার কাছে মনে হয় যে বাক স্বাধীনতা থাকলে অনেক সমস্যা সলভ হয়ে যায়, এবং আমরা আসলে একটি খুবই নিরাপত্তাজনিত সমস্যা এই দেশে বাস করি। আমি জানি না যে কখন মারা যাব, আসলে এই দেশে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা খুবই কম আসলে। তো এই জায়গায় মানে আমাদের যেটা চাওয়া, অবশ্যই শিক্ষা, একজন শিক্ষার্থী হিসেবে আমরা চাইবো যে শিক্ষার পরিবেশ ঠিকঠাক থাকবে, এর পাশাপাশি আমাদের রাষ্ট্র নিয়েও ভাবনা থাকা দরকার, সেই রাষ্ট্রের ভাবনার জায়গায় নিরাপত্তা থাকবে, সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকবে, এটাই আমাদের বলার কথা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ জন ছাত্রছাত্রীর কথাবার্তা শুনলেন যে নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। শুনে আমার যেটা মনে হলো যে আপনারা কেউই মনে করছেন না যে স্পিরিট নিয়ে আপনারা জুলাইতে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন, সেই স্পিরিটের মতো গত ১.৫ বছরে দেশ চলেছে, এটা আপনারা বলতে পারছেন না, তাই তো? জি। আচ্ছা। এবং তারা আরও মনে করছেন যে সামনে যে নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে প্রধান দলগুলো যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে এই যে শিক্ষার্থীরা যারা আন্দোলনটা করেছিলেন তাদের সেই রকম তাদের চাওয়া পাওয়াটাকে সেভাবে নজরে নেওয়া হয়নি, সেটাও তো ঠিক বলছি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আপাতত বিদায় চাইছি।